হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন মাই চ্যানেল। সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে বরাবরের মতো। কিন্তু এই ব্লগটা কিন্তু অনেক পুরনো ব্লগ আর এখন পোস্ট করার কথাও না, তবুও যতই বাসি ব্লগ হোক তার আমেজটা কিন্তু রয়ে গেছে। একটার পর একটা ফেস্টিভ্যাল, একটার পর একটা পুজো পার্বণ কাটার পর কিন্তু এখন এডিট করার সময়, তাই জন্য রিশরাত জগদ্ধাত্রী পুজোর ব্লগকে ক্যাপচার করে রেখে দিয়ে এতদিন বাদে আমি সেগুলোকে এডিট করতে বসে গেলাম। আর তাই প্রথমেই দেখিয়ে দিই আমাদের রিশরাত জগদ্ধাত্রী মায়ের মুখ। সে তো চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের সঙ্গে কোনো তুলনাই চলে না। সেখানে তাদের ঘরানা একরকম আর আমাদের রিশরার সোলার সাজ, সেই দিয়ে আরও প্রকার নানা রকম সাজ। তো সেই কম্প্যারিজনে আমি কখনোই যাব না। আমাদের রিশরায় যেরকম ছোটোখাটোর ওপর পুজো হয়, যেটা আমি আগের বারের ব্লগেও বলেছিলাম যখন জগদ্ধাত্রী পুজোকে দেখিয়েছিলাম 2024-এ, সেরকমই এবারেও দেখাচ্ছি। আর এই হলো একটা আদিবাসী গ্রামের চিত্র, সেই অনুযায়ী এই থিমটা রিশরা ভাঙড় পার্ক এবারে তুলে ধরেছিল। কিন্তু আমি এবারে একটার পর একটা প্যান্ডেলকে কিন্তু ব্যাখ্যায় তার মধ্যে যাব না। আমি এবারে শেয়ার করে নেব আমার দর্শক বন্ধুদের সঙ্গে আমার ছোটোবেলাকার জগদ্ধাত্রী পুজোর এক্সপিরিয়েন্সের কথা। আর তাছাড়াও হচ্ছে এবারে জগদ্ধাত্রীর পুজোয় তার থেকে কী আলাদা পেলাম সেই সব। তাইতেই প্রথমে চলে আসি এই মেলার কথায়। এই যে মেলার যে দৃশ্যটা দেখালাম, সেটা কিন্তু আমার পূর্ব পরিচিত। ছোট থেকেই এই রিশরার ভাঙড় পার্কের জগদ্ধাত্রী পুজোর মেলা কিন্তু বসে। আর আমি এবারেও সেই মেলা থেকে বুদ্ধ স্ট্যাচু এবং আরও কিছু কিনে নিয়েছিলাম। তারপর ফিরতি পথে, বাড়ি ফেরার পথে কলেজ থেকে চলে গেলাম একটার পর একটা প্যান্ডেলে। এই সেটটা দেখে প্যান্ডেলের আমার মনে পড়ল পদ্মা নদীর মাঝির কথা। হ্যাঁ, জেলে জীবনযাপন এবং তার সঙ্গে এই সব হারিকেন, এগুলো তো আজকালকার দিনে খুবই অভাব। কিন্তু এই সেটগুলো কিন্তু এত সজীব করে দিচ্ছিল মেমোরিজ, সেগুলো আমার ছোটোবেলার কথা মনে পড়াচ্ছিল। যখন রিশরা জগদ্ধাত্রী পুজো এত জাঁকজমকপূর্ণ না হলেও বিভিন্ন রকম নতুন নতুন থিমস কিন্তু তারা কল্পনা করেই আসে। যেই রকম পুজো আমরা কলকাতার বড় বড় সেটে দেখতে পাই, প্যান্ডেলে গিয়ে কলকাতায় কষ্ট করে প্যান্ডেল হক করে দেখি, এমন কিন্তু অনেক থিমই রিশরা ছোট থেকেই আমি দেখে আসছি। কারণ যেহেতু আমার এই বছরে যবে থেকে জন্মেছি আর কি, রিশরার বুকেই তো বড় হয়েছি, তো সেই কিন্তু ইস্কন, মায়াপুর এইগুলো কিন্তু এবং নবদ্বীপের যত রকমই বলি না কেন, সব রকম প্যান্ডেল সব রকম মন্দির, সেই প্যান্ডেলের আদল, সেগুলো কিন্তু বারবারই রিপিটেড হয়ে ঘুরে ফিরে চলে আসে। আর এই হচ্ছে রিশরার বিখ্যাত লেনিন মাঠ, যেটা এককালে নেপালের পশুপতি মন্দির পর্যন্ত করেছিল। তো সে অনেক পুরনো ছোটোবেলাকার কথা। আর এখন দেখতে পাচ্ছি যে কত গিজগিজ করছে ভিড়। ছোটোবেলায় যদিও এরকম সন্ধেবেলা লাইটিং দেখা বা এত প্যান্ডেলের ভেতরের কারুকাজ দেখার মতো বুদ্ধি বা বোধশক্তি কোনোটাই আমার হয়নি। তখন দুপুরবেলা পড়তে যাওয়ার আগে কোনো দিন প্ল্যান থাকলে একসঙ্গে সপরিবারে বেরিয়ে পড়তাম। আর এই হলো মেসির গল্প। সাথে আমার একজন চেনা লোক, হ্যাঁ ঠিকই, সে আমার বাবা। তো মা কিন্তু ছোটোবেলায় প্রচুর বেরোতো আমার সঙ্গে ঠাকুর দেখতে রিশরার জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। কিন্তু এখন বড় হওয়ার পর ইদানিংকালে মা এসব ভিড়ভাড়টা এড়িয়ে চলে। কিন্তু আমাকে যতই বড় হচ্ছি, এই সমস্ত প্যান্ডেলের থিমগুলো কিন্তু ভীষণই আকর্ষিত করে। বাড়ির সামনে দিয়ে যদিও যেদিন শোভাযাত্রা যায় সব কটা ঠাকুরই একটার পর একটা যায়, কিন্তু প্যান্ডেলকে চেনা, দেখা, সেটাকে স্টাডি করা, সেইগুলো কিন্তু আমি আমার টাস্কের বাইরে রাখি না। তাই মেসির জীবনযাপন, তার ট্রফি, তার জুতো, তার জার্সি, তার সম্বন্ধে একটু জানাশোনা হয়ে গেল এই প্যান্ডেলের মাধ্যমে। কারণ আমি বলবো আমি অধম, কারণ বাঙালি হয়েও ফুটবলের খবর আমার কাছে একজন আদার ব্যাপারীর মতোই। যাই হোক, এই ছিল সেখানকার মা। আর এই ছোটোবেলায় প্রসঙ্গত যেটা বলছিলাম, ভাঙড় পার্কে ছোটোবেলায় আমার এতটাই স্মৃতি তার সঙ্গে জড়িয়ে
যে তখন এখানে যাওয়ার সময় আমরা বলতাম যে আমরা সন্ধে হলেই ওখানের ফিশ রোল, ফিশ ফিঙ্গার এইগুলো খাবো। চিত্র এখন পাল্টেছে, কারণ বাঙুর পার্কে একটা নয়, এখন দুটো পুজো হয়। বাঙুর পল্লী বলে ওই যে পুজোটা এক্ষুনি দেখালাম, সেটা কিন্তু নতুন উদ্বোধন হয়েছে, এই বছরই প্রথম বর্ষ তাদের। আর এই জায়গাটায় আমি ছোটোবেলায় আঁকা শিখতে যেতাম, সেখান ধরেই কিন্তু চলে গেলাম একটা মাঠে, আমাদের ভলিবল ক্লাব যেই মাঠটাকে বলা হয় সেইখানকার পুজো। আচ্ছা, আপনারা দেখে কি আইডেন্টিফাই করতে পারছেন এটা কোন আদলে তৈরি? যদি পারেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই রকমই ঐতিহাসিক কিছু চিত্র থেকেই যায় আমাদের রিষড়ার বুকে। দেখে কেউ বলে না যে এই শহর কিন্তু অন্য সময় এতটাই পুরো মফস্বল কেন্দ্রিক হয়ে থাকে। যখন জগদ্ধাত্রী পুজোর ঢল নামে তখন সারা রাত ধরে গাড়ি চলে, সারা রাত বাড়ির সামনে দিয়ে লোক হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যায়। আর এই লাইটিং তো আজকাল ভীষণই বিখ্যাত। চারিদিকে হচ্ছে, কৃষ্ণনগরে হয় জগদ্ধাত্রী পুজোর সময়, তারপরে চন্দননগরে হয়, রিষড়ায় হবে না তা কি হয়? তাই এই ধরনের বিছানো লাইটের তলা দিয়েও কিন্তু আমরা হেঁটে চলে গেলাম একটা অনেক পুরনো এবং খুব পপুলার আমাদের রিষড়ার তেঁতুলতলা বলে আমরা যেটা নামে চিনি, সেইখানকারই একটা ক্লাবের পুজোয়। তো তাদের বাজেট এতটাই এবারে হাই ছিল যে সেখানে তারা কিন্তু মধুবনী আর্ট, পেন্টিং এই সব কিছু করেছিল। আমার যদিও এই পেন্টিংয়ের সঙ্গে কিছুটা আমি রিলেট করতে পারলাম গোন্দ আর্টের সঙ্গে, অর্থাৎ গোন্দ আর্ট চিত্র যেটা বিখ্যাত, সের সঙ্গে আমি প্রচুর এর সাদৃশ্য পেলাম। কিন্তু যতদূর শুনলাম এটা মধুবনী পেন্টিংয়ের ওপরেই বেস করে করা। দুর্গাবাই ব্যায়ামের যে পেন্টিংস, তার সঙ্গে এখানে কিন্তু অনেকটাই আমি মিল খুঁজে পাচ্ছি। যাই হোক, এর বিশ্লেষণে না গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পরপর একটার পর একটা দেওয়াল। প্যান্ডেলের ঠাকুর দেখবে না মানুষ, নাকি এই চিত্র শোভা দেখবে, মানুষই ডিসাইড করতে পারবে না, এমন অবস্থা। আর তার সঙ্গে ঢল নেমেছে পুরো গোটা রিষড়ার। সবাই রবিবার দিন ছুটি পেয়ে একেবারে ঝাঁপিয়ে পড়েছে প্যান্ডেলে দেখতে। কেউ নিজেদেরকে আবদ্ধ করছে সেলফির মাধ্যমে, তো কেউ প্যান্ডেলের দেওয়াল, চিত্র এসব আবদ্ধ করছে। যাই হোক, লেন্স বন্দি করেছি আমিও কিছুটা, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু যাই হোক, এই প্যান্ডেলটা কিন্তু এক কথায় যাকে বলে খাসা হয়েছে, তাই না? হ্যাঁ, একদমই তাই। আর এই প্রতিমাও পেয়ে গেছে বরাবরের মতোই অ্যাওয়ার্ড, পাশে রাখা রয়েছে, দেখা যাচ্ছে। তো এই তেঁতুলতলা কিন্তু আমরা রবীন্দ্র সংঘ বলে চিনি, আর এই ক্লাবটার নামও তাই। এখানে কিন্তু আমাদের বিয়ে বাড়ির কেন্দ্রিক বা এরকম অনেক নিমন্ত্রণে ক্লাবটার কাছেই একটা ম্যারেজ হল আছে, সেখানে কমিউনিটি হলে ইনভিটেশন পাই। কিন্তু এই রাস্তাটাই অন্য সময় খাঁখা করে, মানে লোকজনের তেমন যাতায়াত থাকে না, কিন্তু এই পুজোর সময়টা কিন্তু এই রাস্তাগুলো পুরোই ভরে যায়। আর রিষড়ায় যেটা দেখানোর মতো কিন্তু আমি দেখাইনি, তাও কারণ প্যান্ডেলের ওপরেই ফোকাস করেছি মেনলি আমি, যে একটার পর একটা খাবারের স্টল দিয়ে পুরো একদম ছেয়ে যায়। কোন খাবারের স্টল বা কাকে ছেড়ে মানুষ কাকে খাবে? যদি ফুচকা বসে তো 10-15টা ফুচকার স্টল একসঙ্গে বসে যায়। আর লাইটও হচ্ছে একটার পর একটা দিয়ে রাস্তা পুরো ছেয়ে যায়, আর হাঁটা চলার তো কোনো স্পেসই থাকে না। মানুষ যারা এখানে আসে দূর দূরান্ত থেকে, তাদেরকে সুব্যবস্থা করতে গিয়ে আমাদের যারা রিষড়াবাসী, কদিন তো আমরা ফিরতি পথে টোটো বা নিজেদের কোনো টু হুইলার চালিয়েও বাড়ি ফিরতে পারি না। আর এই ছিল আমার শেষ দিনের সফর, কারণ আমি ভাগ করে করে দেখছিলাম, একদিনে এতটা কভার করা সম্ভব হচ্ছিল না। তো সেই দিনকে দেখলাম হচ্ছে একদমই স্টেশন থেকে নেমেই সামনে একটা প্যান্ডেল করেছিল মিউনিসিপ্যালিটি রিষড়া, ঠিক পৌরসভার উল্টো দিকেই। সেখানে দেখলাম যে গ্রামের কীরকম জীবনযাপন, সন্ধে বেলা কীভাবে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়, তুলসীতলা, বধূ, গ্রামীণ বধূ, তারপরে খড়ের গাদা,
এগুলো সব দিয়ে পুরো প্যান্ডেলকে পরিপূর্ণরূপে সাজিয়ে রাখা ছিল। আর এখানের মানুষ দেখলাম একটা অন্যই শর্টকাট ধরার চেষ্টা করছে, গিয়ে আটকে যাচ্ছে, কারণ তারা এই জায়গায় নতুন আসছে, অতটাও এই মানে জায়গা সম্বন্ধে তাদের ধারণা নেই। কিন্তু আমি তো এখানে প্রোয়ের মতো ঘুরছিলাম, মানে কোনটা কখন কোন দিকে ফাঁকা থাকে সেই ধারণা আমার কাছে ন্যাচারালি রয়েছে, কারণ বিগত দীর্ঘ বছর ধরেই আমি রিষড়ায় এইভাবে ঠাকুর দেখি। কিন্তু এক কথায় বলতে গেলে আমার ঠাকুর দেখার এক্সপিরিয়েন্সটা খুব আলাদা, কারণ যেটা প্রত্যেক বছর মা বাবার হাত ধরে ছোটোবেলায় দেখতাম, কখনো আগে দিদা দাদুও দেখতে বেরোতো আমাদের সঙ্গে, সেই সব দিন এখন চলে গেছে। এখন হচ্ছে কাজকর্ম, পড়াশোনা এসব সেরে যখন বাড়ি ফিরি, সেই পথটুকু যেটুকু আমার সময় হয় সেইটুকু। আর হ্যাঁ, তিরুপতি মন্দির রিষড়ায় হয়ে উঠেছে এবারে একদম জাজ্বল্যমানভাবে দেখা যাচ্ছে। মানুষ মন্দিরের ঘণ্টা বাজিয়েই কিন্তু মন্দিরে প্রবেশ করছে। 1 ইঞ্চিও অনুভূতি নেই যে আমরা মন্দিরে প্রবেশ করছি না, কোনো প্যান্ডেল চত্বরে প্রবেশ করছি। হ্যাঁ, এটাই আমাদের ছিল রিষড়ার এবারে 4 বাতির পুজো, এই থিমের ওপর বেসড। তো সব কটা ঠাকুরই মোটামুটি হাইলাইটস হিসেবে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার বাড়ি ফেরার রাস্তা। এই রাস্তাটা কিন্তু অন্য সময় শুধুই গাড়ির হর্ন আর কনজেশনে ভরে থাকে, আর এখন হচ্ছে আলো বিছানো রাস্তায়, যেহেতু বললাম যে গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যায় না, তো হাঁটতে হাঁটতে ফিরলাম। শেষে কিন্তু একদিন যেদিন শোভাযাত্রা ছিল, আমার ফিরতে বেশ কিছুটাই দেরি হয়েছিল, অলরেডি প্রসেশন স্টার্ট হয়ে গিয়েছিল। তো আমার বাড়ির সামনে দিয়ে কিন্তু এইভাবেই ঠাকুর গঙ্গার বক্ষে এগিয়ে যায়। আমিও ফিরতি পথে বেশ কিছু ঠাকুর লাইটিং এসব রাস্তায় দেখলাম সাজানো, সেগুলো ক্রমেই যাবে গঙ্গার বক্ষে। তো ছোটোবেলার জীবনযাপন আর এখনের মধ্যে পার্থক্যগুলো আশা করি বলতে পেরেছি। সে বলি সকলেই ভালো থাকবেন। আমার আজকের এই ভিডিওয় কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।